কারণ তার বাবা বা মা কেউ তার দায়িত্ব নিতে চাচ্ছে না। তো আমাদের এইখানে আসলে কাজ করা খুবই জরুরি। তারপর আরও এনজিও সেক্টরগুলি কাজ করে যাচ্ছে, যে সমন্বয়তা আসলে নেই। এনজিওরা যে বিভিন্ন জায়গাতে কাজ করছে, সেই সমন্বয় যদি করা সম্ভব হতো তাহলে আসলে এতদিনে অনেকখানি আমরা এগিয়ে যেতে পারতাম। এবং আরেকটা জিনিস কি, আমরা যারা এনজিও সেক্টরে কাজ করছি তারা একেবারে রুট লেভেলে কাজ করছি, তারা জানি যে শিশু শ্রমটা আসলে শুধুমাত্র দারিদ্র্যের কারণে না, একটা সোশ্যাল সিকিউরিটি, সেটাও অনেক বড় একটা ইস্যু। একটা বস্তিতে যখন বাবা মা দুজনে কাজে চলে যাচ্ছে সারাদিনের জন্য, সেই শিশুটা কাইন্ড অফ পথ শিশুই থাকে, তার সোশ্যাল সিকিউরিটির অভাব থাকে, তার অনেক ধরনের নির্যাতন এবং অ্যাবিউজের শিকার হতে পারে। তখন বাবা মা চিন্তা করে থাকে, এখানে খোলা পরিবেশে রাখার চেয়ে আমি একটা কাজে দিয়ে দিই, তাহলে সে ওই কাজে ভালো থাকবে, সিকিউরিটিও থাকবে। এই জায়গাটাতে আসলে আমাদের কাজ করার সুযোগ রয়েছে, আমাদের কাজ করতে হবে। আরও রয়েছে যে আমাদের সক্ষমতা আসলে নেই, আমাদের ফান্ডিং নেই, আমাদের যে কাজ করে যাচ্ছি, সরকার হোক, আমাদের মাত্র স্বাধীনতার গত 53 বছর পার হয়েছে, আমরা সবসময় পরাধীন জাতি হিসেবেই ছিলাম। কখনো ব্রিটিশ শাসন, কখনো পর্তুগিজ শাসন, কখনো পাকিস্তানি শাসন, এবং খুব বেশি দিন হয়নি যে আমরা স্বাধীন হয়েছি। সেখানে আমরা এমনিতে অনেকগুলো সমস্যায় জর্জরিত, তার মধ্যে তো দরিদ্রতা একটি অনেক বড় সমস্যা। কিন্তু এখানে আমাদের যেখানে কাজ করতে হবে, সেই সমস্যাগুলির সমাধান পরে আসলে আমরা শিশু শ্রমকে বা শিশু অধিকারকে গুরুত্ব দিচ্ছি, অথচ আমরা ভুলে যাই যে এই আজকের দিনের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের চালিকা শক্তি। তারপর আমাদের আরো হচ্ছে যে একজন বলেছেন যে বাড়ির পক্ষকে বাধ্য করতে হবে, হ্যাঁ সেই কাজগুলো আমরা করে যাচ্ছি। এবং যদি সরকারের রেগুলার মনিটরিংটা থেকে থাকে তাহলে অবশ্যই সম্ভব যে কোথায় ইনফরমাল সেক্টরগুলিতেও যদি মনিটরিংটা বাড়ানো যায়। তারপর আমাদের আরও এসেছে যে যেই তথ্যগুলি আছে এনজিও সেক্টরে, সেই তথ্যগুলিরও সঠিক প্রচারণা নেই বা সঠিক ব্যবস্থাপনা নেই। সেগুলি আসলেও যে কেস স্টাডি, আমরা যারা এনজিওতে কাজ করছি তার কেস স্টাডিগুলোও যদি আমরা ডিসাইনেট করতে পারি এবং গণমাধ্যমের সাথে একসাথে কাজ করতে পারি, তাহলেও অনেক সচেতনতা তৈরি হবে। তো আসলে এখন আমরা আসলে আমাদের অতিথিদের কাছে চলে যাব। এরকম আরো অতিথিদের কাছে যাওয়ার আগে একটা বিষয় একটু বলে চাই যে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের গণমাধ্যমে কিছু কিছু ঘটনা কিন্তু খুব চাঞ্চল্য সৃষ্টি করে। সব ঘটনা তো হয় না, কিন্তু অনেক সময় গণমাধ্যম, আমি যদি গত বছরের যে পিডিওরা যে মেয়েটিকে ছাদ থেকে ফেলে মেরে ফেলা হলো গৃহকর্মী শিশু, তার কথা বলি, বা এই বছরের সেই আলোচিত ঘটনা কল্পনার কথাও যদি বলি, আমরা কিন্তু অলরেডি বলতে বসেছি, জানি না ওদের কেসটার এখন কি অবস্থা, কি চলতেছে, ওখানে কোনো তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কিনা, বা কেস চললে তারা কি অবস্থায় আছে আমরা জানি না। কিছুদিন পরে তাও জানবো না, আবার একটা ঘটনা ঘটবে, চলবে। আসলে সংবাদপত্রে তো প্রতিনিয়ত যে ঘটনাগুলো আসছে, যে ঘটনা চলমান, সেই নিউজগুলো চলবে, এটাই স্বাভাবিক। সেটা শোনার প্রতি, সেটা দেখার প্রতি মানুষের আগ্রহ আছে। কিন্তু একটা জায়গায় যদি আমরা একটু ফলো আপ রাখি, 12 পৃষ্ঠা 16 পৃষ্ঠার একটা সংবাদপত্রে একটি জায়গায় কি একটু ফলো আপ নিউজ আসতে পারে না? আজকে পিটিও রঙের এই কেসটার এই ডেট ছিল, আসতে তো পারে, 1 বছর পরে হলে সমস্যা কি? যদি এরকম অন্তত এই চাঞ্চল্য সৃষ্টি করে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যদি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা ফলো আপ করতে পারি, তাহলেও কিন্তু হয়তো একটা দৃষ্টান্ত সম্ভব, যেটা হয়তো আরো অনেক কিছুকে রোধ করতে সহায়তা করবে। আমার মনে হয় এই বিষয়টি যদি আমাদের গণমাধ্যমের বন্ধুরা দেখেন, যে অন্তত এই ঘটনাগুলোকে একটা ফলো আপ দেওয়া, ছেড়ে দেওয়া, আচ্ছা ঠিক আছে বাংলাদেশ করে আর খোঁজ নিলাম না, তাহলেও কিন্তু একটা কাজ হয়। তা আমি আশা করব যে এই জায়গাটা একটু লক্ষ্য দিবেন সবাই। অসংখ্য ধন্যবাদ শাহিন ভাইকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরার জন্য। তবে আসলে এই ফলো আপ বিষয়টা অনেক জরুরি। আমরা প্রতিদিন সংবাদপত্রে অথবা টিভিতে অনেক ঘটনাই দেখি, কিন্তু পরবর্তীতে হারিয়ে যায়, সেইগুলির আসলে খবর আমরা জানি না। তো ফলো আপ যদি রেগুলার থাকে তাহলে সেই বিষয়গুলি নিয়ে যত আলোচনা হবে তত বেশি প্রশাসনের কানে যাবে, তত বেশি তারা প্রেশারাইজ হবে এবং সেটার কোনো না কোনো আসলে একটা ব্যবস্থা হবে।
তো আমি আর নিজে থেকে আরও একটা কথা আসলে সংবাদ এখানে যেহেতু একটা সুযোগ আছে আমি বলতে চাই যে শুধু নেগেটিভ খবর না, পজিটিভ খবরও যদি আমরা তুলে ধরি তাহলে আসলে মানুষের মধ্যে একটু পজিটিভ ভাইব তৈরি হবে। তখন মানুষের মধ্যে একটা থাকবে যে হ্যাঁ, সে যদি করতে পারে আমি কেন সুন্দরভাবে করতে পারবো না, আমি কেন ভূমিকা রাখতে পারবো না, সেগুলোও কিন্তু মানুষের সাইকোলজিতে একটা বড় প্রভাব ফেলতে পারে। তো যাই হোক, আমরা এখন অতিথিদের বক্তব্যে চলে যাচ্ছি। আমি সবার প্রথমেই অনুরোধ করব জনাব শরফুল আলম, বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা, ওনাকে অনুরোধ করবো ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ। শুভ সকাল। আমি শেষের প্রশ্ন থেকে শুরু করতে চাই। কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা অনেক তথ্য হারিয়ে ফেলি, ফলো আপ করি না, একদম সত্যিভাবে। আবার আমরা অনেক তথ্য পাই, সেটা ক্রস চেক করতে পারি না বলে সেই তথ্য আবার আমরা ঠিকমতো করতে পারি না। এই ধরনের বিভ্রান্তিকর ইস্যু কিন্তু আমাদের ছোট্ট এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। আজ থেকে 2 বছর আগে আমার সাথে একটু এখানে আসেন, আমরা ইত্তেফাকের প্রকাশক তাহমিনা আমার সাথে বসলাম, তাহমিনা আমার সাথে বসলাম। আমি ওনাকে প্রস্তাব করলাম যে আমরা প্রতিদিন শিশুদের জন্য প্রথম অথবা শেষ পেজে একটা কলাম রাখবো, যেখানে শিশুদের বিষয় নিয়ে লেখা কি হবে। তাহমিনা আবার তাহমিনা আবার ইত্তেফাকে উনি আমাকে দায়িত্ব দিলেন যে তুমি আমাকে ম্যাটার জোগাড় করে দিবা, আমার দায়িত্ব তোমার আর্টিকেলগুলোকে আমি ফার্স্ট পেজে অথবা শেষ পেজে কোথাও কোথাও অ্যাকুমুলেট করব। বাস্তবতা হচ্ছে আমি নিজে থেকে 1 মাস ধরে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, ব্যক্তির কাছে আমি যোগাযোগ করেছি শিশু বিষয়ক আর্টিকেল পেতে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি 2-3টা জায়গা ছাড়া আর কোথাও থেকে কোনো রকমের পজিটিভ রেসপন্স পাইনি। এটা হচ্ছে বাস্তবতা। আমি নিজে শিশু অধিকার নিয়ে কাজ করছি এতে গণমাধ্যম কর্মী হিসাবে। আমি 2000 সালে কাজ করছি মুক্ত খবর থেকে, আমার শুরুটা মুক্ত খবর থেকে। তো আমি তখন থেকেই শিশুদের নিয়ে কাজ করছি এবং ঝুঁকিপূর্ণ শিশু শ্রম বাধা দেওয়া আমার কাজের একটা বড় অংশ। আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে এই মুহূর্তে কথা বলছি তার ঠিক 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে আমাদের আমরা যে ক্যারিগঞ্জের লোকাল পোশাক শিল্পের কথা বলি, সেই পোশাক শিল্পের একটা বড় কারখানা সেখানে আছে। এবং আপনারা যারা শিশু শ্রম নিয়ে কাজ করেন আপনারা প্রত্যেকেই জানেন সেই ক্যারিগঞ্জের লোকাল গার্মেন্টস কারখানায় যেসব ছেলেমেয়েরা কাজ করে তাদের প্রত্যেকের বয়স কম করে হলেও 15 থেকে 16 বছরের, এবং তারা আধুনিক সভ্য সমাজে দাস কিন্তু দাসের মতো জীবনযাপন করে। আমি নিজে গিয়েছি, আমি কয়েক পর্বে সিরিজ করেছি, আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো গ্রাম থেকে আসে, ছেলেরা আসে গ্রাম থেকে আসে, কিছু না, শুধুমাত্র 3 বেলা খাবার জন্য তারা এই কাজটা করে। বছর শেষ যখন ঈদ আসে তখন তাদেরকে একটা ভাতা দিয়ে দেওয়া হয়, যা 5,000 টাকা তার সারা বছরে ইনকাম 5,000 টাকা। সেটা আপনি 5,000 টাকার জন্য আপনি বা খাওয়ার জন্য সেই অপরণীয় কাজগুলো করছে। আপনারা জানেন না যে কত ঝুঁকিপূর্ণ কাজ তারা করছে, ইলেকট্রিক মেশিনে তারা সুইং করছে, এই ছোট ছোট বাচ্চাগুলো। এগুলো আমরা বলছি শিশু শ্রম কমিয়ে ফেলবো, ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কমিয়ে আসবে, বলাটা অনেক সহজ, বাস্তবতাটা অনেক কঠিন। আমরা এই বাচ্চাদের পরিবারগুলোর জন্য কি আমরা কোনো ব্যবস্থা করতে পেরেছি? আমরা সরকারের সামাজিক সোশ্যাল সেক্টরের কথা বলি, আমরা সরকারের বিভিন্ন প্রযোজনার কথা বলি। আপনারা এখানে যারা আসছেন কেউ একটু কি বলতে পারবেন যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে নিয়োজিত আছে এমন একটা পরিবার সরকার অথবা বেসরকারি ভাবে কোন উদ্যোগ থেকে তারা উপকৃত হয়েছে? আমি অনেক কথা বলতে পারবো, কিন্তু আমার যদি বাসায় খাবার দেওয়ার টাকা না থাকে, আমার এই মিষ্টি কথা দিয়ে সেই ঝুঁকিপূর্ণ যে কাজটা করে সেটা পরিবার চলছে, তাকে দিনবেলা খেয়ে করে বাঁচতে হবে। এই বাস্তবতাগুলোকে আপনাকে বিবেচনা নিতে হবে। সরকারের অনেক সামাজিক উদ্যোগ আছে, অনেক ভালো ভালো সোশ্যাল সেক্টরে আমরা কথা বলি, আমাদের ডোনাররা অনেক ভালো ভালো কাজ করছেন। আমরা একটা রিকোয়েস্ট থাকবে আজকের প্ল্যাটফর্ম থেকে, আমরা একটা নতুন বাস্তবতা, নতুন পটভূমিতে সুযোগ পেয়েছি কাজ করার। সরকারের যে প্রণোদনা স্কিমগুলো রয়েছে সেখানে ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য একটি আলাদা নির্ধারিত স্কিম চালু করার জন্য আমি দাবি জানাচ্ছি। এবং আমি চাই
আমরা চাই যে স্কিমগুলো আছে, আমরা জানি বয়স্কদের জন্য মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, অনেক রকমের হাজার প্রায় 400-500 স্কিম আছে সরকারের। একটা স্কিমে কি ঝুঁকিপূর্ণ শিশু শ্রমের জন্য নিয়োজিত করা মানে বন্ধ রাখা যায় না? আমরা স্কুলের কথা বলি, তাকে ভোট দিবে, যে স্কুলে যাবে তাকে ভোট দিবে, কিন্তু স্কুল থেকে চলে আসবে তারপর কি হবে? আমার মনে হয় আপনার মতো যারা আপনারা লেবার সেক্টরে আছেন তারা এই বিষয়গুলো দেখেন। আমরা প্রায় একটা কথা শুনতে পাই যে আমাদের বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন হয়েছে, বাল্যবিবাহ মুক্ত জেলা হয়েছে। একটা উপজেলা, একটা গ্রাম, একটা ইউনিয়নকে আমরা শিশু শ্রম মুক্ত করতে পেরেছি, এমন কোন রোড কি কোথাও আছে? আমরা তো অনেক কাজ করছি। আমরা মোহাম্মদপুর ভাই কথা বলছিলাম, মোহাম্মদপুর আদাগর অনেক বড় এরিয়া, একটা ওয়ার্ড সিলেক্ট করেন যে একটা ওয়ার্ড থেকে আমি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত করতে চাই, এবং ঢাকা শহরে এই একটা ওয়ার্ড হবে আমার ঝুঁকিপূর্ণ শিশু শ্রম মুক্ত ওয়ার্ড, এবং এটাকে আমি মডেল ওয়ার্ড হিসাবে প্রতিস্থাপন করতে চাই। এটা খুব বেশি কঠিন কাজ আমাদের পক্ষে, আমরা কেন করতে পারছি না? আমাদের সমস্যা কোথায়? আমাদের আন্তরিকতার সমস্যা, আমাদের কৌতুকের সমস্যা। আমার মনে হয় আমরা যদি এই বিষয়গুলো অ্যাড্রেস করি তাহলে কিছুটা হলেও আমরা শিশু শ্রমকে নিয়ে আসতে পারবো। কথা হচ্ছিল গণমাধ্যম কি করছে, গণমাধ্যমের স্কোপ আছে অনেক। দেখুন, নিজেকে বনের বসতিতে গণমাধ্যমে দাঁড়িয়ে বেড়ায়। মুক্তখবরের ফান্ডিং ছিল সেভ দ্য চিলড্রেন এবং ইউনিসেফ, তারা ফান্ড দিল 2000 সালে। 2 বছর পর যখন মুক্তখবর বন্ধ হয়ে যায়, ইউটিউব বন্ধ হয়ে যায়, তাদের ফান্ড বন্ধ হয়ে যায়। প্রোগ্রাম কিন্তু বন্ধ হয়নি, প্রোগ্রাম কিন্তু এখনো চলছে। এটিএম বাংলায় যেখানে আমি পর্যন্ত কাজ করেছি সেখানে ফান্ড ছাড়াই এটিএম বাংলা কর্তৃপক্ষ নিজের দায়িত্বে এখনো একটা প্রোগ্রাম 20 বছর ধরে চালিয়ে যাচ্ছে। দ্রুত টেলিভিশনের কথা বলি, সেখানে এই ধরনের একটা প্রোগ্রাম আছে। বাংলাদেশ টেলিভিশন কাজ শুরু হয়েছিল, পট পরিবর্তনের কারণে 2 বছর পর তারা আলোর মুখ দেখেনি। পত্রিকাগুলোর কথা বলছেন, প্রত্যেকটা পত্রিকাতে কিন্তু শিশুদের জন্য একটা আলাদা বিশেষায়িত পাতা আছে। আমি এটাও জানি সেই বিশেষায়িত পাতাটি লেখার জায়গাটাও এখন অনেক কমে গেছে, অথবা আমাদের সময় আমরা যারা লেখালেখিতে আগ্রহী ছিলাম সেই আগ্রহ জায়গাটাতে অনেক ভাড়া পড়ে গিয়েছে। আমরা বলছি আমাদের সমাজে নানা রকমের কিশোর জ্ঞানে কথা বলছি, সমাজের বিচ্যুতি হচ্ছে, এটার কারণটা কি? আমরা কি মুকুল খুঁজে সেই শিশুদের একটু দেখতে পাই? আমরা স্কাউটের সেই ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে যুক্ত করছি? আমরা কি খেলা করে আমাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছি? আমরা কি পত্রিকাটার আসলে আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছি? এসব করে দেখুন নাই তো। এই ছেলে মেয়েগুলো কি করবে? তাদের অংশ কিভাবে কাটবে? তারাই তো পরবর্তী নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করে। আমার মনে হয় ঝুঁকিপূর্ণ শিশু শ্রম কমিয়ে আনার জন্য শুধু আমাদের কথা বলেই হবে না, কাজ করতে হবে। এবং আমি যেটা বলতে চাই যে ছোট্ট আকারে শুরু করি আমরা, অন্তত একটা ওয়ার্ড থেকে অথবা একটা গ্রাম থেকে শুরু করি, যে যেভাবে হোক একটা গ্রামে বা একটা ওয়ার্ডে নিশ্চয়ই 200-300 বেশি ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে নিয়োজিত আছে, এবং সম্ভব হয় না। অন্তত 100 জন বা 100টা পরিবারকে যদি আমরা কোনো না কোনোভাবে প্রযোজনার আওতায় নিয়ে আসতে পারি, আমার মনে হয় কঠিন কাজ হবে না, এবং এটা একটা রোল হিসাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। ধন্যবাদ আপনাদেরকে এই ধরনের আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ জনাব শরফুল আলম, বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা। আমি এখন অনুরোধ করব শাহনাজ পলি, সদস্য ব্যবস্থাপনা কমিটি, জাতীয় প্রেস ক্লাব। আমি অনুরোধ করব ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এরকম একটা মানবিক ইস্যু নিয়ে আমরা এই সভাটি আয়োজনে একটু কয়েকজন আয়োজন করেছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতৃত্ব দাদা যে আমাকে অনুষ্ঠানে আসার জন্য উৎসাহিত করেছেন বা ইনভাইট করেছেন। দেখুন, আমরা আসলে এই যে আমাদের নারী শিশুরা যে অবস্থায় আমরা আছি, সবচেয়ে সংবেদনশীল একটা বিষয়, যেখানে আলোকপাত করার জন্য প্রত্যেকটা সেক্টরের একটা মানবিক নৈতিক দায়িত্ব আমি মনে করি, যেটা সরকারি, বেসরকারি, ব্যক্তিগত পর্যায়ে সবারই একটা নৈতিক দায়িত্ব যে নারী শিশুকে আমরা একটি
একটু স্পেস দিব, তাদের একটু ভালোভাবে খাওয়া পড়া বা বেঁচে থাকার জন্য, জীবন ধারণের জন্য, তারা যেন একটু এগিয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা সেক্টরের দরকার, প্রতিটা মানুষেরও দরকার। আমার পাশে নারী শিশু যারা আছে তাদেরকে আমরা একটু দেখভাল করার দায়িত্ব। শিশুদেরকে এই যে শিশু শ্রমের দিকে আমাদের এই সমাজটা এখন এতটাই প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে, আমরা আসলে কেউ কারোর দিকে ওরকম আন্তরিক দৃষ্টিতে দেখার সময় আমাদের মনে হয় কমে গেছে। সবাই আমরা হচ্ছি যে আমরা কে কাকে উপেক্ষা করে আরো উপরে উঠতে পারবো, নিজেকে নিয়ে চিন্তা করে আমরা আসলে বেশি সময় নষ্ট করি। পরিবার, পারিপার্শ্বিক অবস্থা বা যেখানে আরেকটু অবহেলিত জনপদ আছে, সেখানে কিন্তু আমাদের খুব একটা দৃষ্টি দিতে হবে। আসলে আমরা সেখানটাকে উপেক্ষা করে যাই। এটা আমাদের সমাজের জন্য, আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আমরা এই যে গণঅভ্যুত্থানের পরে, আমরা ছাত্র জনতা গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন একটা সমাজের মধ্যে সমাজে প্রবেশ করতে যাচ্ছি। সেখানেও নানা ধরনের সমস্যা আছে। আমাদের এখনো আন্দোলন চলছে, সেখানে শিশুদের সরাসরি না হলেও আমরা দেখেছি যে গণঅভ্যুত্থানে শিশুরা মারা গেছে, তারা তো আর আন্দোলনে যোগ দেয়নি, তারপরেও তারা মারা গেছে। এটা আমাদের জন্য কষ্টের যে একটা শিশু কেন আন্দোলনের এরকম মানে বলি হতে যাবে। সেজন্য আসলে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো কিছু নাই। গৃহকর্মী নির্যাতন ঘরে ঘরে আমাদের কাজে নিয়ে আসে, এটা আমাদের অস্বীকার করার কোনো উপায় নাই। প্রত্যেকটা ঘরে আমরা এত ডিপেন্ডেন্ট কাজের উপরে, এটা আমাদের পরিবেশ। আমরা দেশের বাইরে যাই, কোথাও কাজে মেয়ে নাই, কোথাও আমাকে আমার এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো কেউ নাই। আমি সারাদিন পরিশ্রম করে ঘরে আসবো, আমি নিজের কাজ দেখে কি পরিবেশ করিয়ে দিচ্ছে ওইভাবে, তাদের দরকারও পড়ে না। মানে তাদের জীবনযাত্রাটাই এরকম, খুব আধুনিক, বৈজ্ঞানিক এবং একেবারেই অত্যাধুনিক। সেখানে আমরা পিছিয়ে আছি। আমরা গ্রামের থেকে বিভিন্ন লোক দেখে কাজের মেয়ের বাসায় নিয়ে আসি, তাদের বাবা মার কাছ থেকে যখন নিয়ে আসি তখন কিন্তু নানান রকম প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসি। তাকে ভালো মন্দ খাওয়াবো, ও ভালো থাকবে, অবসরে তাকে পড়াবো, দুপুরে ঘুমানোর জন্য একটু সময় দিব। কিন্তু ব্যক্তিগতভাবে আমরা কেউই মনে হয় ততটা প্রতিশ্রুতি রক্ষা করি না। শুধুমাত্র তার বাড়ি থেকে, ফ্যামিলি থেকে তাকে আনার জন্য আমরা নানান রকম কৌশল অবলম্বন করি। আমার আসলে চোখের সামনে খুবই এই প্রোগ্রামটা করার পরে থেকে আমার মনে পড়ছে মুনতাহার কথাটা, খুব মনে পড়ছে। মুনতাহা মেয়েটাকে এইভাবে মেরে ফেললো। শিশু মৃত্যু আমাদের জন্য আসলে খুবই কঠিন একটা বিষয়। এই বিষয়টাকে আমরা নিতে পারি না। কল্পনার কথা ভাই বললেন, এটাও আমাদের চোখের সামনে আসলে জলজান্ত একটা উদাহরণ। সিরাজগঞ্জে যুথি নাম করে একটা মেয়ের যে ঘটনা, কিছু কিছু ঘটনা আসলে আমরা ভুলতে পারি না। আর আপনারা যে বললেন একটা ফলোআপের কথা, ফলোআপটা শুধু সাংবাদিকদের উপরে ডিপেন্ড করে তা না। তারা আসলে একটা ঘটনার পরে আরেকটা ঘটনার দিকে চলে গেলে ওই ঘটনাটাকে অনেক সময় হয়তো তাদের কাজের একটা এর মধ্যে, রুটিনের মধ্যে থাকে না। তো এখানে যদি আমরা যারা নারী শিশু নিয়ে কাজ করে, তারা যদি এরকম প্রায় যদি প্রোগ্রামটা করে, বা তারা যদি আবার উৎসাহিত করার জন্য এরকম প্রোগ্রামগুলো করে, ফলো প্রোগ্রামগুলো যদি তারা করে, তাহলে কিন্তু আমাদের মনে হয় এখানটায় আমরা একটু নজর দিতে পারবো। ফলো আপটা কি হলো, সমাজের জন্য এটা কতটুকু অগ্রগতি হচ্ছে, শিশু শ্রমের জন্য এটা কতটা প্রতিরোধ করছে, সে বিষয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। শিশুরা গার্মেন্টসে কাজ করছে, আমরা তো দেখছি যে গার্মেন্টসে যদিও 14 বছরের নিচে শিশুদের কাজ করা বাধ্যবাধকতা নিষেধ আছে, কিন্তু তারপরেও একটা মেয়ে শিশু না 12-13 বছর হলেই একটা শাড়ি পরলেই তাকে একেবারে 18-20 বছরের মতো লাগে। তারা এই সুযোগ নিয়েও কিন্তু গার্মেন্টসে কাজ করার সুযোগ পাচ্ছে। চামড়া শিল্পেও আছে এরকম। আমরা তো জানি সেই ফ্যাক্টরিতে যে ছেলেগুলাকে কিভাবে বেলুনের বা দিয়ে হাওয়া দিয়ে তাদেরকে কিভাবে নির্যাতন করছে, সেই ঘটনাগুলো আমরা জানি। আমরা সেখান থেকে কতদূর উঠে আসতে পারছি তার আসলে ফলন নাই। কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে আর এই ধরনের কারখানাতে শিশুরা যাচ্ছে কিনা, বা আবারও কাজ করছে কিনা, আবারও ঝুঁকির মধ্যে তারা পড়ছে কিনা। আমার আরেকটা
বিষয় আমি জানি যে যারা বর্জ্য নিয়ে যায় আমার বাসা থেকে, যে গাড়িগুলা নিয়ে এসে, তারা কিন্তু একেবারেই 14 বছরের নিচে। আর এত ময়লা, দুর্গন্ধ, আবর্জনা যেগুলা স্বাস্থ্যের জন্য ঝুঁকি, কিন্তু এই কাজগুলো কিন্তু ওদের দিয়েই করা হয়। ময়লার গাড়ি কিন্তু টেনে টেনে ওরাই নিয়ে যায়, আমাদের বাড়ি থেকে ময়লাগুলো কিন্তু তারাই সংগ্রহ করে। এই যে সিটি কর্পোরেশন থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, এই ব্যাপারটাই তারা কেন সচেতন হয় না? এই জিনিস আমি একবার নারায়ণগঞ্জ ডাম্প স্টেশনে গেছি, ওখানে দেখলাম যে ডাম্প স্টেশনে মহিলারা কাজ করছে, তার কোলে শিশু নিয়ে এসে ওখানে বসিয়ে রেখে তারা ওখান থেকে ময়লা থেকে কি প্রয়োজনীয় জিনিস বেছে বেছে নিচ্ছে। মা কাজ করছে ময়লা আবর্জনার মধ্যে, শিশু সেখানে বসে বসে এই দুর্গন্ধের শ্বাস নিচ্ছে। তার ভবিষ্যৎ কতটা সুখের, স্বাস্থ্যকর, এটা আমাদের জন্য দুঃখকর। ব্যাটারি রিক্সার কথা ভাই বললেন, ব্যাটারি রিক্সা আমাদের জন্য ভীষণ একটা হুমকির বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা কোথাও চলতে চাই, আমিও একটা সাধারণ ব্যাটারি রিক্সা বাদ দিয়ে কিন্তু আমিও একটা ব্যাটারি রিক্সা বেছে নিচ্ছি। কিন্তু এটা আমাদের জীবনের জন্য কত জীবন থামিয়ে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। কেন বা ঢাকা শহরে এত ব্যাটারি রিক্সা গত 1 বছর মতো আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে এই জুলাইয়ের পরবর্তী সময়ে একেবারে যত্র আসলে এখন দেশের শাসন ব্যবস্থাটা অন্যরকম, যে যেমন পাচ্ছে সেরকম চলছে, সেরকম দাবি দাওয়া নিয়ে আসছে। এখানে আসলে রাজনীতি কোনো বিষয় তুলে নিয়ে আসা উচিত না। তো সেটা মনে হচ্ছে যে আসলে এর মনে হয় সমাধানও সম্ভবত না। তা সবাই দল বলে যেভাবে আসছে, নিরুৎসাহিত করা যায় কিভাবে? আপনাদের কাছে যদি কোনো সাজেশন থাকে তাহলে বলবেন। আমি একটা প্রশ্ন রাখলাম, সরকারের পক্ষে সম্ভব না, কারণ গত বছরও এরা আন্দোলন করেছিল। সরকার যখন একটা স্টেপ নিতে গেল যে এটা বন্ধ করবে, কিন্তু তারা মিরপুরে মানে অনেক বড় বহরে তারা কিন্তু আবার আন্দোলন করে তাদের। এখন হচ্ছে কি, গ্রামে গেলে দেখবেন যে লোকজন নাই। কেন? জমি চাষ করা তাদের জন্য কঠিন। একটা জমি ফসল ফলায় যদি সেটা থেকে ফসল উৎপাদন করে সংসার চালাতে চায় 6 মাস বা 1 বছর অপেক্ষা করতে হয়। কিন্তু একটা রিক্সা যদি 80 এরকম কত যেন দাম শুনলাম, তো এটা যদি হয় ডেইলি যদি তারা 3-4 হাজার টাকা ইনকাম করতে পারে, তাহলে তো তাদের জন্য এটা হচ্ছে সহজ। সো এইটার নিরসনে যেটা আমাদের সভ্য সমাজের সব ব্যক্তিদের উপরে দায়বদ্ধতায় যে আমরা কোনটাকে বেছে নেবার, এটা আমাদের জীবনে। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে একজন স্টুডেন্ট মারা গেল, খুবই দুঃখজনক। একজন মারা গেল মানে কি, এর মধ্যে অনেকেই কিন্তু দুর্ঘটনায় পতিত হচ্ছে, যেগুলো খবর আমরা পাচ্ছি, কিছু পাচ্ছি না। আরেকটা শিশুদের ব্যাপারে আমার সবচেয়ে যে ভয়ঙ্কর একটা পরিস্থিতির কথা মনে হয়, সেটা হচ্ছে ধূমপানের দিকে তারা এগিয়ে যাচ্ছে। আমি ধূমপানের একটা সংগঠনের সাথে আছি, যার জন্য আমি তাদের ডেটা দেখছি। তাদের ডেটা দেখে আমি অবাক হয়েছি যে মিরপুরে কয়েকটা স্কুলের বাচ্চাদের লালা পরীক্ষা করে 45% বাচ্চার মধ্যে এই ধূমপান জনিত একটা পাওয়া গেছে আর কি। তো সেটা যে ধূমপান তারা নিজেরা ধূমপান করেছে তা না, তার পাশে তার বাবা, তার আত্মীয় বা পথচারীর পাশ থেকেও কিন্তু সে এই ধূমপানের যে বিষক্রিয়া সেটা তার মধ্যে প্রবেশ করছে। আর ধূমপানের সহজলভ্যতা, আমার পাড়া মহল্লার রাস্তায় আমি সব জায়গায় যেভাবে শলাকা কেনার মতো সুযোগ করে দিয়েছে আমাদেরকে, তাতে এটার প্রতি উৎসাহিত হতে বাচ্চাদের বেশি সময় লাগার কথা না। পকেটে 10 টাকা থাকলে বা 15 টাকা থাকলে সে একটা চকলেট বা বিস্কিট বা একটা জুস খাচ্ছে, সে চিন্তা করবে যে একটা ধূমপান করি। এটার মধ্যে একটা কি বলবো, আমরা সিনেমা নাটকে দেখেও কিন্তু